এই লোকটি তার নববিবাহিত স্ত্রীকে ত্যাগ করে তার জন্য অর্থ ব্যয় করতে ইচ্ছুক এক ধনী মহিলার সাথে সম্পর্ক তৈরি করে, কিন্তু সে হঠাৎ দেখে যে মেয়েটি তার সাথে ডেটিং শেষ করার পর অন্য রুমে অন্য পুরুষের সাথে ডেট করতে যাচ্ছে। মেয়েটি একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে। ইউঝো মেই লিয়ের রুমে বিয়ের ছবি টাঙিয়ে দিল আর নিজেই বাই চাংওয়ের কাছে মেরামতের সরঞ্জাম চাইতে যাওয়ার প্রস্তাব দিল। তারা দুজন বাই চাংওয়ের সামনে বিভিন্ন মিষ্টি অঙ্গভঙ্গি করে সুখী দম্পতির অভিনয় বজায় রাখার চেষ্টা করল। পরের দিন মিটিং এর সময় ইউঝোয়ের একজন অধস্তন তার পিছনের দিকে তাকিয়ে রইল আর দেখল যে তাকে গতদিনের ফটো স্টুডিওতে দেখা চুম্বনরত বরের মতো দেখাচ্ছে। সে এই বিষয়টি তার সহকর্মীদের জানালো। কৌতূহলী সহকর্মীরা তখন জিজ্ঞেস করল যে সে কনেকে স্পষ্টভাবে দেখেছে কিনা। সে যখন মনোযোগ সহকারে তখনকার ঘটনাগুলো মনে করল, তখন তার মনে হলো কনেকে মেই লিয়ের মতোই দেখতে। মেই লিয়ের হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেল। সে দেখল যে অধস্তনটি ফোন বের করে ফটো স্টুডিওতে ফোন করে আর অ্যাপয়েন্টমেন্ট তালিকা চেক করতে যাচ্ছে। সে তাড়াতাড়ি উঠে তাকে থামাতে গেল। ঠিক তখনই ইউঝো মিটিং রুমে প্রবেশ করে আনুষ্ঠানিকভাবে সভা শুরু করার ঘোষণা দিল, যা অধস্তনের কাজকে থামিয়ে দিল। মিটিং শেষ হওয়ার পর মেইলি ইউঝোকে টেনে সিডির দিকে নিয়ে গেল, এই ভয়ে যে অধস্তনটি তদন্ত চালিয়ে যাবে। ইউঝো তাকে শান্ত থাকতে বলল আর বলল যে অ্যাপয়েন্টমেন্ট করার সময় সে তার আসল নাম ব্যবহার করেনি, তাই চেক করলেও কোনো তথ্য পাওয়া যাবে না। মেইলি ইউঝোয়ের দূরদর্শিতার প্রশংসা না করে পারল না। ইউঝো সুযোগ বুঝে তার কিছু ব্যক্তিগত পোশাক তার হাতে তুলে দিল, যাতে সে সেগুলোকে বাড়ির বিভিন্ন জায়গায় রাখতে পারে, ফলে কেউ আর সন্দেহ করবে না। বিদায় নেওয়ার আগে ইউঝো মেইলিকে জানালো যে তার দাদি মেইলিয়ের ডিজাইন খুব পছন্দ করেছে আর পরের মিটিংয়ে তিনি দাদির সামনে একটি উপস্থাপনা দেবে। এই সময়ে ইউঝোয়ের দাদি বাড়িতে বিশ্রাম নিচ্ছিল। তিনি শুনল যে কোম্পানির অ্যাকাউন্টিং বিভাগের প্রধান সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ইউঝোয়ের কাকা দাদিকে জানালো যে বিভাগীয় প্রধানের জুজা খেলার বদভ্যাস ছিল আর তিনি জুজার ঋণ পরিশোধের জন্য কোম্পানির টাকা আত্মসাৎ করেছিল। যেহেতু লোকটি মারা গেছে, তাই তিনি চাইলেন কোম্পানি যেন মৃত ব্যক্তিকে সম্মান দেখিয়ে আর বিষয়টি নিয়ে আর না ঘাটে। দাদি তা বিশ্বাস করে সাথে সাথেই রাজি হলো, কিন্তু তিনি জানত না যে আসলে তার কাকা নিজেই কোম্পানির টাকা আত্মসাৎ করেছিল। এর আগে বিভাগীয় প্রধান অ্যাকাউন্টে অসঙ্গতি খুঁজে পেয়েছিল আর কাকার কাছে তহবিল আত্মসাতের বিষয়টি রিপোর্ট করেছিল। কাকা বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে কাজ থেকে ফেরার সময় প্রধানকে খুব যত্ন করে একটি পানীয় দিয়েছিল। গাড়ি চালানোর আগে বিভাগীয় প্রধান পানীয়টি পান করে আর কিছুক্ষণ পরেই মাথা ঘোরার ফলে তার দৃষ্টি ঝাপসা হয়ে যায়। তিনি তখন বিপরীত দিক থেকে আসা একটি বড় গাড়ির সাথে ধাক্কা খান আর ঘটনাস্থলেই মারা যান। পরিবারের সদস্যরা যখন রাতের খাবার খাচ্ছিল, তখন তারা বিভাগীয় প্রধানের দুর্ঘটনা নিয়ে আলোচনা করল। কাকিমা সবাইকে গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে বলল আর স্বস্তি প্রকাশ করল যে শেষময় গাড়িতে শুধু প্রধান একাই ছিল। যদি পরিবারের কেউ থাকত তবে তারাও মারা যেত। অতীতে ইউঝোয়ের পরিবারও 3 জন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিল আর শেষ পর্যন্ত কেবল ইউঝোই বেঁচে ছিল। দাদি ইউঝোয়ের দুঃখের স্মৃতি মনে করিয়ে দেওয়ার ভয়ে কাকিমাকে থামিয়ে দিল। ইউঝো নির্বে উঠে নিজের রুমে ফিরে গেল। তার মনে সেই দুর্ঘটনা ভেসে উঠল, যার ফলে তার বাবা মা মারা গিয়েছিল। কেবল তিনি সেই বিকৃত গাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিল। সে সময় একটি ছোট মেয়েকে নিয়ে যাচ্ছিল। এমন একজন পুরুষ ঘটনাক্রমে সেখান দিয়ে যাচ্ছিল। তিনি দৃশ্যটি দেখে সাথে সাথেই পুলিশকে ফোন করে এবং ইউঝোকে থানায় নিয়ে যায়। মেয়েটি ইউঝোকে সান্ত্বনা দেওয়ার জন্য তার হাতের টেডি বিয়ার খেলনাটি তাকে দিয়েছিল আর এমনকি তার জন্য কেঁদেছিল। ইউঝো ড্রয়ার থেকে সেই বহু বছর ধরে সেতনে রাখা টেডি বিয়ারটি বের করল। যখনই তিনি জীবনে ক্লান্ত হয়ে পড়ে, এই খেলনাটি তাকে শক্তি দেয় আর কঠিন রাত পার করতে সাহায্য করে। পরের দিন ডিপার্টমেন্ট স্টোরের প্রতিনিধি পরিদর্শনে আসলো। ইউঝো স্বেচ্ছায় মেইলিয়ের স্বামীর ভূমিকা পালন করল। তারা দুজন ম্যাচিং পোশাক পরেছিল আর বাড়িতে ইউঝোয়ের দৈনন্দিন জিনিসপত্র দিয়ে সাজানো ছিল, যাতে তারা একটি নববিবাহিত দম্পতি হিসেবে পরীক্ষা পাশ করতে পারে। মেইলি ইউঝোকে তাদের বিয়ের তারিখ আর তাদের তৈরি করা মধুচন্দ্রিমার পরিকল্পনা মনে রাখতে বলল। ইউঝো পরিকল্পনাটি দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল যে মেইলিয়ের পছন্দ খুবই খারাপ ছিল, কারণ সে এমন একজনের প্রেমে পড়েছিল যাকে কেবল টাকা দিতে হতো আর যে তাকে ঠকিয়েছিল। মেইলি তার প্রাক্তন প্রেমিকের সাথে প্রথম পরিচয়ের কথা মনে করল। একবার বেড়ানোর সময় তিনি পানিতে পড়ে গিয়েছিল আর তার প্রাক্তন প্রেমিক তাকে উদ্ধার করে তীরে নিয়ে এসেছিল। চোখ খোলার সাথে সাথেই তিনি তার স্মার্ট চেহারার প্রতি আকৃষ্ট হয়। তিনি এই সম্পর্কের জন্য আফসোস করে না, তবে দুঃখ প্রকাশ করে যে তার আন্তরিকতা বিনিময়ে তার প্রেমিকের বিবেক ও ভালো ব্যবহার পায়নি। তারা যখন কথা বলছিল তখন বাই চাংওয়ের ফোন আসল আর তিনি জানালো যে প্রতিনিধির হঠাৎ কাজ পড়ে যাওয়ায় সেদিনের পরিদর্শন বাতিল করা হয়েছে। ইউঝো
স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে যাওয়ার জন্য প্রস্তুত হল, সে অপ্রত্যাশিতভাবে মেইলিয়ের তৈরি মিংজুন ট্যাংয়ের জন্য লাকি মাসকট পুতুলটি দেখে আগ্রহী হয়ে উঠল আর মেইলিয়ের সাথে এটি নিয়ে আলোচনা করতে বসে গেল। জেংজিংয়ের ফোন আসার পর তার মনে পড়ল যে তাদের আগেই দেখা করার কথা ছিল। জেংজিং আসলে ইউঝোকে তার ভালোবাসার কথা জানাতে চেয়েছিল। তিনি দেখল যে ইউঝো ডেটিংয়ের কথা সম্পূর্ণ ভুলে গেছে, তাই তিনি বলল যে তার আরও কাজ আছে আর পরে দেখা করার প্রস্তাব দিবে। পরের দিন মেইলি মিংজুনে আসলেন ইউঝোয়ের দাদি আর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ডিজাইনের রিপোর্ট দেওয়ার জন্য। রিপোর্ট শুরু হওয়ার ঠিক আগে তিনি হঠাৎ তার মায়ের কাছ থেকে একটি ফোন পেল। তিনি জানতে পারল যে তার মা তার প্রাক্তন প্রেমিকের মাকে সহকারী পদ দিতে যাচ্ছে। মেইলি ভয় পেল যে তার ব্রেকআপের কথা ফাঁস হয়ে যেতে পারে। ইউঝো বিষয়টি জানতে পেরে মেইলিকে রিপোর্ট দেওয়ার জন্য রেখে দিল আর নিজে তৎক্ষণাৎ মেইলিয়ের মাকে থামাতে রওনা হলো। আসলে মেইলিয়ের মা শহরে আসার আগে মেইলিকে ফোন করেছিল কিন্তু সংযোগ পাননি। তিনি তখন মেইলিয়ের প্রাক্তন প্রেমিককে ফোন করল। ছুটিতে থাকা প্রাক্তন প্রেমিক বিরক্ত হয়ে ফোন ধরল। ঠিক তখনই প্রাক্তন প্রেমিক অপ্রত্যাশিতভাবে তার নতুন প্রেমিকার ফোনে একটি মেসেজ দেখল যেখানে কেবল একটি রুম নম্বর লেখা ছিল। সে খুব বেশি চিন্তা না করে নতুন প্রেমিকার সাথে ডেটিং শেষ করে রুমে ফিরে যাওয়ার সময় তার প্রেমিকা বলল যে সে আশেপাশে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে আর তাকে নিজে ফিরে যেতে বলল। প্রাক্তন প্রেমিকের সেই রুম নম্বর আর মেসেজের কথা মনে পড়ে সন্দেহ হলো। সে কথা শোনার ভান করে রুমে ফিরে গেল কিন্তু আসলে গোপনে তার প্রেমিকার পিছু নিল। সে হতবাক হয়ে দেখল যে তার প্রেমিকা সত্যিই মেসেজে লেখা রুমে গেল আর করিডোরেই দরজা খোলা লোকটির সাথে আলিঙ্গন করল। একই সময়ে যার সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না সেই মেইলিয়ের মা তার হাতে তৈরি করা বিভিন্ন ধরনের ছোট খাবার নিয়ে প্রাক্তন প্রেমিকের বাড়িতে আসলো। প্রাক্তন প্রেমিকের মা এবং বোন তাকে শীতলভাবে জানালো যে তারা দুজন অনেক আগেই ব্রেকআপ করেছে আর তারা দরিদ্র মেইলিকে ঠাট্টা করে বলল যে সে তার প্রাক্তন প্রেমিকের যোগ্য নয়। তারা মেইলি এর মাকে আর তাদের বাড়িতে ঝামেলা করতে না আসতে বলল। মেইলিয়ের মা হেসে হেসে বলল যে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু অহংকারী দুজন তাকে সরাসরি দরজা ঠেলে বের করে দিল। তিনি ভুলবশত মাটিতে পড়ে গেল আর তার আনা খাবার চারদিকে ছড়িয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ইউঝো সেখানে এসে এই দৃশ্যটি দেখল। তিনি সাথে সাথেই মেইলিয়ের মাকে তুলে ধরল, ছড়িয়ে পড়া খাবারগুলো গুছিয়ে দিল আর তাকে খুব যত্ন করে গাড়ি চালিয়ে স্টেশনে পৌঁছে দিল। ইউঝো মেইলিয়ের ব্যবসায়িক সহযোগী জানতে পেরে মেইলিয়ের মা তাকে সতর্ক করে দিল যে তিনি যেন প্রাক্তন প্রেমিক পরিবারের কোনো মিথ্যা কথা বিশ্বাস না করে আর জোর দিয়ে বলল যে তার মেয়ে মেইলি একজন দয়ালু ও পরিশ্রমী মেয়ে। ইউঝো আন্তরিকভাবে জানালো যে এই সময়ের মেলামেশায় তিনি মেইলিয়ের অনেক গুণ দেখতে পেয়েছে আর প্রাক্তন প্রেমিক পরিবারই আসলে দূরদৃষ্টিহীন। মেইলিয়ের মা ইউঝোকে অনুরোধ করল যে তিনি যেন মেইলিকে তাদের ব্রেকআপের কথা না বলে। এরপর তিনি মেইলিকে ফোন করল আর বললেন যে তিনি প্রাক্তন প্রেমিকের মায়ের সাথে দেখা করেননি, তবে তিনি জানত না যে মেইলি ইতিমধ্যেই সৎ যেটা জেনে গেছে কারণ তার প্রাক্তন প্রেমিকের বোন মেইলিয়ের সাথে যোগাযোগ করে খারাপ ভাষায় তাকে গালিগালাজ করে বলেছিল যে সে তাদের জীবনে ঝামেলা করছে আর ভবিষ্যতে আর এমনটা না করার জন্য সতর্ক করে। ইউঝো মেইলিকে তার মায়ের দেওয়া ছোট খাবারগুলো দিতে এসে দেখল যে মেইলি মাতৃ কেঁদেছে। তিনি তখন তাকে তার মায়ের কাছে সত্যিটা খুলে বলার পরামর্শ দিল। তারা দুজনেই যেহেতু একে অপরের জন্য ভাবছে তাই সবকিছু পরিষ্কার করে বলে দেওয়াই ভালো আর সেই পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করা উচিত। ইউঝোয়ের অনুপ্রেরণায় মেইলি তার মাকে ফোন করল আর ক্ষমা চাইলেন যে সে এত দীর্ঘ সময় ধরে মিথ্যা বলেছে আর তার মাকে চিন্তিত করেছে বলে অনুতপ্ত হল। মা ফোন ধরে বলল যে তিনি প্রাক্তন প্রেমিকের পরিবারকে মোটেও পছন্দ করেন না। তিনি সম্পর্ক বজায় রেখেছিলেন কারণ মেইলি সেই ছেলেটিকে পছন্দ করত। যেহেতু এখন ব্রেকআপ হয়ে গেছে তাই ভবিষ্যতে আর তাদের মুখ দেখতে হবে না। ফোন রাখার পর মা মেইলি আর তার প্রাক্তন প্রেমিকের পুরনো ছবিগুলো ছিঁড়ে ফেলল আর প্রাক্তন প্রেমিকের ছবিটি ডাস্টবিনে ফেলে দিল। মেইলি তখন তার মায়ের পাঠানো খাবার ছিল আর আবারও মায়ের ফোন পেল। মা তার মানিব্যাগ খুঁজে পাচ্ছিল না, যা হয়তো ইউঝোয়ের গাড়িতে পড়ে গিয়েছিল। মেইলি ইউঝোকে ফোন করল আর তাকে অনুরোধ করল যেন তিনি মায়ের মানিব্যাগটি গাড়িতে খুঁজে দেখে। ইউঝো সিটের ফাঁক থেকে মানিব্যাগটি খুঁজে পেল আর খুলে দেখলেন যে মেইলিয়ের পরিবারের একটি ছবি আছে। ছবিতে ছোট মেয়েটি মেইলি তার হাতে সেই টেডি বিয়ার খেলনাটি ধরে আছে যা ইউঝোয়ের কাছে খুবই পরিচিত। আসলে শেষবার মোটেলটিতে ইউঝো যখন ঘুমন্ত মেইলিয়ের
বিয়ের জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিল তখনই তিনি ছবিটি একবার দেখেছিল। তখনই তিনি জানতে পারে যে তিনি যে ছোট মেয়েটিকে এত বছর ধরে খুঁজছিল সে তার পাশেই ছিল। এই কারণেই তিনি সক্রিয়ভাবে মেইলিকে বিয়ের ছবি তুলতে নিয়ে গিয়েছিল, বাই চাং-ওয়ের সামনে সুখী দম্পতির অভিনয় করেছিল আর তাকে কঠিন পরিস্থিতিতে সাহায্য করার জন্য সবকিছু করে। এই সব তিনি করেছিলেন বহু বছর আগে পাওয়া সেই ছোট্ট করুণার প্রতিদান দেওয়ার জন্য। মেইলি ফোন পেল আর ভেবেছিল ইউঝো মানিব্যাগের কথা জানাতে ফোন করেছে, কিন্তু ফোন ধরার পর তিনি দেখল যে অন্য প্রান্তে তার প্রাক্তন প্রেমিক, যার সাথে দীর্ঘ দিন যোগাযোগ ছিল না, প্রতারিত প্রাক্তন প্রেমিক দেশে ফিরে এসেছে আর যত দ্রুত সম্ভব মেইলিয়ের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করতে চায়। একই সময়ে মানিব্যাগ খুঁজে পাওয়া ইউঝো মেইলিকে ফোন করল। এখানেই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বটির জন্য ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে।